হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এখানে গল্প নয়, এখানে সত্যি ঘটনা শোনানো হয়। এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসেনিয়া আপনাদের মাঝে। আজকের ঘটনাটি গাইস পাঠিয়েছেন সৈয়দপুর থেকে জীবন আনন্দ দাস বাবু। আজকের ঘটনাটি একটু ভেরি ইন্টারেস্টিং। তো বেশি কথা বলবো না, চলে যাব মূল ঘটনায়। মুকুন্দপুর গ্রামটি বেশ বাদিচ্ছ গ্রাম। গ্রামে প্রায় 6 থেকে 700 পরিবার বাস করে। গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিজীবী হলেও কিছু মানুষ ছোটখাটো বা মাঝারি শিল্পকর্মের মধ্যে দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে। স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, পোস্ট অফিস সবকিছুরই আছে তাদের গ্রামে। সেখানে বেশিরভাগ মানুষ অশিক্ষিত হলেও তারা কুসংস্কারে বিশ্বাসী নয়। সবকিছুই তারা বাস্তব বুদ্ধি দিয়ে বিবেচনা করতে জানে। মোট কথা হলো, গ্রামের মানুষগুলো সহজ সরল হলেও তারা বাস্তব বুদ্ধি সম্পন্ন। গ্রামের পশ্চিম প্রান্তে ফাঁকা মাঠের এক পাশে বহু পুরনো একটি শিব মন্দির আছে। মন্দিরটি বহু পুরনো এই ধারণা সবার আছে, কিন্তু কত পুরনো সেই ধারণা গ্রামের প্রবীণ থেকে প্রবীণতম মানুষেরও নেই। কারো মতে এটি 100 বছরের পুরনো, কারো মতে এটি 500 বছরের পুরনো, আবার কারো মতে এটি আবার 1000 বা 2000 বছরের পুরনো মন্দির। মন্দিরটি যতই পুরনো হোক না কেন, আজও তার ঐতিহাস মানুষকে সমান আকৃষ্ট করে। প্রত্যেক শিবরাত্রির দিন মন্দির প্রাঙ্গণে বিশাল বড় একটা মেলা বসে। গ্রামের মেয়েরা দলে দলে মন্দিরে গিয়ে শিবের মাথায় দুধ দিয়ে আসে। শুধু মুকুন্দপুরেই নয়, আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকেও বহু মানুষে এই মেলায় আসে। এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে। এইখানে মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন। গ্রামেরই এক পাশে মনোহর বুড়জ্জের বাড়ি। তেজারতি কারবার করে সে বেশ 2 পয়সা আয় করেছে। তিনি অত্যন্ত শ্রদ্ধেয়জনক ও দয়ালু মানুষ। গ্রামে কারো কোনো সমস্যার কথা জানতে পারলে তিনি নিজে গিয়ে সমস্যার সমাধান করে আছেন। কারো টাকার অসুবিধা, কারো মেয়ের বিয়ের, কারো সংসারের অভাব, মনোহর বাবু সবারই পাশে দাঁড়ান। তার কাছেও কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। এর জন্য সারা গ্রামের মানুষ তাকে দেবতার মতো সম্মান করে। তার মুখের উপরে কেউ কোনো কথা বলে না। কিন্তু এত কিছু থাকার সত্ত্বেও তার সংসারে ছিল না সুখ, কারণ তিনি নিঃসন্তান, অর্থাৎ তার কোনো সন্তানই ছিল না। মনোহর বাবুর মতো তার স্ত্রীকেও গ্রামের সকলেই ভালোবাসত। সবার প্রতি স্নেহ এবং মিষ্টি ব্যবহারের জন্য গ্রামের অল্প বয়সী মেয়েরা বা বউরাও প্রত্যেকে মনোহর বাবুর স্ত্রী অপর্ণার কাছে এসে গল্পগুজব করে সময় কাটাতো। এতে তার বন পরিপূর্ণ হয়ে যেত। সন্ধ্যায় সবাইকে এক বাটি করে মুড়ি খেতে দিত। সেগুলো খেয়ে যে যার বাড়িতে ফিরে যেত। গ্রামের একেবারে শেষ প্রান্তে মাঠের প্রায় মাঝখানে শ্মশান ঘাট একটা আছে। তো শ্মশানটি বেশ বড়। মুকুন্দপুর গ্রাম ছাড়াও আশেপাশে 2 থেকে 3 গ্রামের লোক এই শ্মশানে মরা পুরাতে আসে। শ্মশানের পাশেই একটি বিশাল নিম গাছ আছে। সেই গাছের গায়ে ঝুপড়ি বানিয়ে একজন তান্ত্রিকের মতো লোক থাকে। রুক্ষ স্বভাব এবং বিশৃঙ্খে ভাষার জন্য কেউ তার কাছে গেছত না। শুধু মাঝে মাঝে গ্রামের 2-1 অশিক্ষিত চাষাভুষো মানুষ তার কাছে টুকটাক মাদলি জলপোড়া আনতে আসতো তাদের ছেলেপুলের জ্বর এগুলো হলে। এছাড়া কেউ তার কাছে আসতো না। গ্রামের বেশিরভাগ মানুষই এইসব আজগবি কুসংস্কার বিশ্বাস করতো না। তাদের বা তাদের পরিবারের কারো শরীর খারাপ করলেও তারা ডাক্তারের কাছে যেত বা হাসপাতালে নিয়ে যেত। এইসব মাদুলি জলপোড়া তারা বিশ্বাসী না। এরকম করেই গ্রামের মানুষগুলো জীবন বেশ সুখে স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছিল। এই সময় সেখান থেকে হঠাৎ এক ভয়ানক সমস্যার সৃষ্টি হলো। পরপর 2 বছর বর্ষায় ভালো করে বৃষ্টি না হওয়ায় গ্রামে চাষবাস এবং পানি জলের সমস্যা দিচ্ছিল। এবারে বৈশাখ মাসে মাঝামাঝি সেই অসুবিধার চরম পর্যায়ে পৌঁছে যায়। চাষাবাস তো দূরের কথা, খাবারের জলটুকু পাওয়া দুষ্কর হয়ে পড়ল। গ্রামের পানির জলের জন্য যেসব পুকুর ছিল সেগুলোও আগেই শুকিয়ে গেছে। গ্রামের স্কুলের পাশে সরকার থেকে একটি কুয়ো ছিল। পুকুর শুকিয়ে যাওয়ার পর গ্রামের লোকেরা এতদিন এই কুয়ো থেকেই প্রয়োজনীয় জল নিচ্ছিল, কিন্তু প্রচণ্ড গরমে কুয়োটাও প্রায় শুকিয়ে আসায় গ্রামের লোক প্রচণ্ড জল কষ্টে পড়ল। এই অবস্থায় গ্রামের লোকেরা তাদের একমাত্র ভরসা মনোহর বাবুর কাছে ছুটে গেল। মনোহর বাবু তাদের কথা শুনে পরের দিনে 2 জনকে সঙ্গে নিয়ে কুয়ো খননের মিস্ত্রির সন্ধানে বেরিয়ে গেলেন। সারাদিন তারা 2-3টি গ্রাম ঘুরে কুয়ো খননের জন্য প্রয়োজনীয় লোকজন সঙ্গে নিয়ে সন্ধ্যায় গ্রামে ফিরে এলেন।
রাতটুকু মনোহর বাবুর দেউড়িতে কাটিয়ে ভোর হতেই তারা কাজ আরম্ভ করে দিল। কুয়ো খননের জায়গা আগে থেকে ঠিক করা হয়েছিল। গ্রামের পশ্চিম প্রান্তে যে পুরনো শিব মন্দিরটি আছে তার একটু তফাতেই কুয়ো খননের কাজ চলছে। মনোহর বাবু সারাদিন নিজে দাঁড়িয়ে থেকে তাদের কাজ তদারক করতে লাগলেন। সারাদিন কাজ চলল। সন্ধ্যার কিছু পূর্বে কাজ একটু বাকি থাকতেই তারা কাজ বন্ধ করে দিল। আগামীকাল ঘন্টা দুয়েক খনন করলে কাজ সম্পন্ন হবে। তারা উপরে ওঠার জন্য তাড়াহুড়া করতে লাগলো। এই সময় হঠাৎ একজনের দৃষ্টি পড়ে মাটির নিচে একটি কি যেন ধাতু একটু বেরিয়ে আছে। একজন মজুর কোদাল দিয়ে সেখানে একটু মাটি খুঁড়তেই একটি ছোট্ট তামার ঘটি জাতীয় পাত্র বেরিয়ে এলো। পাত্রটির মুখটি একটি ঢাকনা দিয়ে বন্ধ করা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ঢাকনাটি ধাতু নির্মিত চেন জাতীয় বস্তু দিয়ে বাঁধা আছে। মজুরটি সেটা তুলে মনোহর বাবুর হাতে দিল। তিনি হাতে নিয়ে সেটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, কিন্তু কি জিনিস সেটা বুঝতে পারলেন না। তারপর পাত্রটি মুখে এবং গায়ে লেগে থাকা মাটিগুলো জল দিয়ে পরিষ্কার করতে লাগলেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর দেখা গেল ঘটিটির গায়ে এবং ঢাকনায় অস্পষ্ট ভাষায় কী সব লেখা খোদাই করা আছে। অনেক চেষ্টা করেও কি লেখা আছে তা পড়া গেল না। মনোহর বাবু বাড়িতে এসে ঘড়িতে জড়ানো চেনটি খুলে ঢাকনাটা খোলার চেষ্টা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ঢাকনাটি খুলে গেল। ঢাকনাটি খোলার পর প্রথমে ভিতরে কি আছে দেখা গেল না। মনোহর বাবু ভিতরে হাত ঢুকিয়ে দেখলেন ভিতরে মাটি শক্ত হয়ে আছে। তখন তিনি জল দিয়ে ভিতরের মাটি পরিষ্কার করার কাজে লেগে পড়লেন। প্রথমে তিনি শক্ত মাটিটি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখলেন। তারপর অল্প অল্প করে ধুতে লাগলেন। প্রায় ঘন্টা দেড়েক চেষ্টা করার পর একটি ধাতুর মূর্তির মতো জিনিস ঘটির ভিতরে চকচক করতে দেখা গেল। আরও কিছুক্ষণ জল দিয়ে মাটি ধোয়ার পর ছোট একটি মূর্তি আলগা হয়ে মনোহর বাবুর হাতে চলে এলো। এই সময় অচমকা বাড়ির পিছনের জঙ্গলে প্রচণ্ড জোরে সরে বাতাস বইতে লাগলো। আজকে সারাদিন আকাশ পরিষ্কার ছিল, মেঘের কোনো লক্ষণই ছিল না, কিন্তু হঠাৎ এই সারা আকাশে কালো মেঘের ছায়া, তার সাথে ঘূর্ণিঝড়। সেই ঝড়ে প্রচণ্ড ধুলো উঠতে লাগলো। সেই ধুলো ঝড় এত সাংঘাতিক যে এক হাত থেকে অপর হাত ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না। তখনই সবাই মিলে মনোহর বাবুর বাড়ির দিকে দৌড়াতে লাগলো। বাড়ির ভিতরে এসে দরজা ঢুকে বন্ধ করে সবাই বসে রইল। ঘরে বসে সবাই শুনতে লাগলো বাইরে ঝড়ে ভীষণ তাণ্ডব। এমন ভীষণ ঝড় এর আগে কখনোই দেখিনি। বাড়ির পেছনে বাগানের গাছের ডালগুলো মরমর মরমর করে ভাঙতে লাগলো। এই ঝড়ের গর্জন শুনলে ভয়ে বুক কেঁপে ওঠে। মনে হয় যেন এক বিশাল দানব প্রচণ্ড আক্রোশে ভয়ানক তাণ্ডব করছে। ভয়ে আর কারো চোখে কোনো ঘুম এলো না। সবাই সারা রাত দরজা বন্ধ করে জেগে রাত কাটালো আর মনে মনে ভগবানকে ডাকতে লাগলো। ভোরবেলার দিকে ঝড়ের গর্জন আস্তে আস্তে কমতে লাগলো। তারপর হঠাৎই ঝড় একদম যেমন শুরু হয়েছিল তেমনই ঝড় বন্ধ হয়ে গেল। সবাই মনে একটু শান্তি পেল। সারা রাত জেগে সকলেই ক্লান্ত ছিল, তাই সবাই ঘুমিয়ে পড়ল। সকালে বাড়ির বাইরে থেকে অনেকেই ডাকাডাকিতে মনোহর বাবু বাড়ির বাইরে এলেন। বাইরে আসতেই সবাই মিলে তাকে ঘিরে ধরে চেঁচামেচি করতে লাগলো। মনোহর বাবু সবাইকে শান্ত হতে বলল, যে কোনো একজনকে বলতে বলল কি ব্যাপার। তখন ভিত থেকে শ্যামাপদ দায় এগিয়ে এসে যা বলল তার সারমো এই রায়পাড়ার সুধীর রায় গত দুপুরের পাশের গ্রামে গিয়েছিল একটি অন্নপ্রাশনের নিমন্ত্রণে। সাথে তার স্ত্রী সন্তানও ছিল। দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে পরে সে স্ত্রী ছেলেদের আগে বাড়ি পাঠিয়ে দেয়। ওই বাড়ির কর্তার সাথে একটু গল্পগুজব করতে বসে যায়। স্ত্রীকে জানিয়ে দেয় একটু বেলা পড়লে সে বাড়ি ফিরবে। এদিকে এক মনে এ কথা সে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে গেছে সেটা বুঝতেই পারেনি। যখন খেয়াল হলো তখন প্রায় সন্ধ্যা হবু হবু করছে। তখন তাড়াতাড়ি সেখান থেকে বিদায় নিয়ে সুধীরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পাশের গ্রাম থেকে একটু এসেই একটা মাঠ মতো পড়ে, তারপর একটা মাঝারির মতো জঙ্গল পেরিয়ে তারপর এই গ্রামের সীমানা। সন্ধ্যার সময় বের হলেও রাত্রি 8টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা, কিন্তু রাত 10টা বাজার পরও সুধীর বাড়ি না আসায় তার বাড়ির লোকরা একটু চিন্তায় পড়ে গেল। পরে ভাবলো ঝড়ের জন্য হয়তো সে
অন্নপ্রাশনের বাড়িতেই রয়ে গেছে, কাল সকালেই ফিরে আসবে। ভোরবেলা চাপা বাগিদের ঘুম ভেঙে ধুরমুর করে বাইরে এসে দাঁড়াতেই চাপা হাঁপাতে হাঁপাতে জঙ্গলের দিকে ইশারা করে তার পিছনে আসতে বলল। সবাই তার পিছনে পিছনে জঙ্গলের রাস্তায় কিছুটা গিয়ে যা দেখলো তা সবার বুক ভয়ে আতকে কেঁপে উঠল। মনোহর বাবু বলল, কি দেখলো সবাই? আপনি চলুন বাড়ুজ্জে মশাই, গিয়ে নিজের চোখেই দেখবেন। তখন সবার সাথে মনোহর বাবু জঙ্গলের দিকে চলতে লাগলেন। বেশ খানিকটা আসার পর রাস্তার পাশে একটা ঝড় করা নিম গাছের নিচে বসে সুধীরের স্ত্রী এবং ছেলেদের বুক চাপড়ে কাঁদতে দেখলেন। আরও খানিকটা এগিয়ে তাদের কাছে এসে মনোহরবাবু যা দেখলেন তাতে এই দিনের বেলাতে আতঙ্কে বুক কেঁপে উঠল। তিনি দেখলেন মাটিতে সুধীর মরে আছে, তার মুন্ডুটা কেউ যেন প্রবল আক্রোশে পিছনে ঘুরিয়ে দিয়েছে। আর তার চোখ মুখ এতটাই বিবস্ব হয়ে গেছে যেন মনে হয় মৃত্যুর সময় ভয়ঙ্কর কোনো বিভূষিকা দেখে সে প্রচণ্ড ভয় পেয়েছে। সেই দৃশ্য দেখে সেইখানে উপস্থিত সকলেই আতঙ্কিত হলো। অনেকেই বলতে লাগলো সুধীরের কোনো ডাকাতের পাল্লায় পড়েছিল, তাই তার এই অবস্থা হয়েছে। কিন্তু এই গ্রামে সকলেই জানে যে, কারণ এখানে কেউ কোশমন কালো চোর ডাকাতের উপদেবের কথা শুনেনি, আর যেভাবে মুন্ডু ঘুরিয়ে দিয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটা সাধারণ মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। যাই হোক, তখনকার মতে সবাই সবার নানা রকম মতামত করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল। আগেই বলছি, গ্রামের মানুষরা কুসংস্কারে বিশ্বাসী নয়, তাই তাদের মনে ভূতপ্রেত বা ওই জাতীয় কোনো অপদেবতার কাজ বলে কোনো সন্দেহ এখনো দানা বাঁধেনি। দুপুরের দিকে মনোহর বাবুও গ্রামের বেশ কয়েকজন লোক মিলে সুধীরের দেহটাকে শ্মশানে নিয়ে দেহ করে এলো। দেহ করার সময় সকলের দৃষ্টি চিতার দিকে ছিল, না হলে দেখতে পেত একটা ঝড়কড়া গাছের আড়ালে দাঁড়িয়ে শ্মশানে থাকা সেই তান্ত্রিকটি বিস্ফোররত চোখে চিতার দিকে তাকিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। মৃতদেহ সাক্ষাৎ করে সকলে সন্ধ্যার মধ্যে যে যার যার বাড়িতে চলে যায়। সবাই এই মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নিলেও একটা খটকা সকলেরই মনে রয়ে গেল, কারণ সুধীর সন্ধ্যার আগে অন্নপ্রাশনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল, আর গতকাল সারা রাত সেখানে ঝড় হওয়া তো দূরের কথা, সামান্য বাতাস পর্যন্ত হয়নি। গ্রামের লোকেরা এই মর্মান্তিক ঘটনাটা হয়তো ভুলেই যেত, কিন্তু তার পরের দিন সকালের ঘটনায় গ্রামের মানুষের মনে এক অদ্ভুত আতঙ্কের বাসা বাঁধতে আরম্ভ করলো। গ্রামের এক পাশে কমলা নামের প্রায় 55 বয়স একটা মহিলা বাস করত। প্রায় 25 বছর আগে তার স্বামী মারা যায়, একমাত্র ছেলে 10 বছর আগে নিউমেরিয়া হয়ে মারা গেল। তাই এই বয়সে সে এই গ্রাম সেই গ্রাম ভিক্ষা করে নিজের পেট চালায়। গতকাল সেও ভিক্ষায় বেরিয়েছিল, সারা রাত সে বাড়ি ফেরেনি। তার খোঁজখবর নেওয়ার মতো কেউ ছিল না, তাই রাতে সে বাড়ি না ফিরলেও কেউ তার খোঁজখবর নেয়নি। আজ ভোরবেলা গ্রামেরই দুইজন চাষি মাঠে যাওয়ার সময় জঙ্গলের শেষে গাছের নিচে ওই ভিখারি মহিলাটির মৃতদেহ পায়। সেই একই রকম মৃত্যু, সেই বিবস্ব মনমান্তিকভাবে মন্টুটি পিছনে ঘুরানো আর ভয়ে বিবস্ব হয়ে যাওয়া চোখ মুখ। এই দ্বিতীয় মৃত্যুর পর গ্রামের লোকদের মনে ভীষণ ভয় আতঙ্ক সৃষ্টি হলো। যারা এতদিন ভূত অপদেবতা অন্ধ কুসংস্কার বলে মনে করে আসছিল, আজ তারাও মনে প্রাণে এগুলোকে বিশ্বাস করতে লাগলো। গ্রামের লোকেরা উদ্যোগী হয়ে বিকালের মধ্যে কমলার মৃতদেহ সাক্ষাৎকার করে যে যার বাড়ি ফিরে এলো। যারা বাড়ির বাইরে কাজের জন্য বেরিয়েছিল সন্ধ্যার মধ্যে তারা ঘরে ফিরে এলো। সূর্য ডোবার পরেই যে যার ঘরের দরজা বন্ধ করে দেয়। এত বড় গ্রামটা সন্ধ্যার পর যেন নির্জন শ্মশানে পরিণতি হলো। এত সাবধানতার পরেও কিন্তু সকলেরই সেই অজাত অশরীরী তার কাজ হাসিল করে গেল ক্রমশ। এবারে তার শিকার চক্রবর্তী পাড়ার ভুবন রাত্রি প্রায় 11:30-12টা নাগাদ সে প্রকৃতির ডাকে বাইরে আসে। সাথে তার স্ত্রী লন্ডন হাতে এগিয়ে আসে। ভবন একটু বাঁধঝাড়ের পিছনে চলে যায়। একটু তফাতেই তার স্ত্রী লন্ডন হাতে দাঁড়িয়ে থাকে। অচমকায় একটা খসখস শব্দে তার স্ত্রী সজাগ হয়ে যায়। সে খেয়াল করে এতক্ষণ চারপাশে বাতাস বইলেও এখন হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়। মনে মনে সে বিপদ আজ করে স্বামীকে ডাকার জন্য এগিয়ে যেতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ে। তার থেকে বাঁধঝাড়টা মাত্র 8-10 হাত দূরে ছিল। লন্ডনের আফসা আলোয় এতক্ষণ সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে বাঁধঝাড় আর তার মধ্যে এক গড় অন্ধকারে দেওয়াল তৈরি হয়ে গেছে।
সেই অন্ধকার এত গাঢ় যে লন্ডনের আলো সেই অন্ধকার ধাক্কা খেয়ে সেইখানেই থেমে আছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এতক্ষণ যে ঝিঝিরি পোকারা ডাকছিল সেই ঝিঝিরি পোকার ডাকও স্তব্ধ হয়ে গেছে। অচমকাই তার নাকে আসে এক বিরাট পচা গন্ধ। সেই গন্ধ এতটাই উৎকট যে সে প্রায় বমি করে ফেলছিল। হঠাৎ এসে শুনতে পেল বাঁশঝাড়ের দিকের থেকে ধস্তাধস্তির মতো একরকম শব্দ। সে পিছনে ফিরে চেঁচিয়ে লোকজন ডাকার উপক্রম করতেই সে শুনতে পেল তার স্বামীর আর্তনাদ, যেন সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর তারপরেই চোখের সামনে এক ভয়ঙ্কর জিনিস দেখতে পেল। সে দেখলো এতক্ষণ যে অন্ধকারের একটা প্রাচীর তৈরি হয়েছিল সেটা আরো গাঢ় হয়ে জমাট বাঁধতে এক বিশাল দানবকৃত শরীরে পরিণতি হলো। আর তারপর সেই বিশাল শরীরটা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে উঠতে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ভুবনের স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান হবার পরে চেঁচামেচি করে আশেপাশে বাড়ি থেকে লোকজন ডেকে নিয়ে বাড়ির পিছনে বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখে যে তার স্বামী মৃত্যু অবস্থায় পড়ে আছে, সেই একই অপমৃত্যু। এরপর গ্রামের লোকেরা মনোহর বাবুর কাছে গেল এর একটা সমাধান করার জন্য। মনোহর বাবু সবার উদ্দেশ্যে বললেন, দেখুন, আমাদেরই গ্রামে যে ভয়ানক বিপদ নেমেছে এর সমাধান আমাদেরকেই করতে হবে। এটা মনুষ্যজনিত কোনো বিপদ হলে আমি নিজে শহরে গিয়ে সেখানে থানা পুলিশের সাথে কথা বলে এটা একটা সমাধান করার চেষ্টা করতাম। কিন্তু দুঃখের কথা হলো, এটা যে বিপদ ঘটে চলছে সেটা ভয়ানক কোনো অপদেবতার কাজে পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না। তাই আমাদের চিন্তা ভাবনা করে এই ভয়ানক বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা রাস্তা বের করতে হবে। সেই দিন একটু বেলা বাড়লে মনোহর বাবু ওই গ্রামের কয়েকজন মাতবর গ্যাসের লোকজন সঙ্গে নিয়ে শ্মশানে থাকা তান্ত্রিকের কাছে। তান্ত্রিককে কিছু বলার আগে সে নিজে বলল, তোমরা যে আমার কাছে আসবে সেটা আমি জানতাম, কিন্তু আমি তোমাদের কতটা সাহায্য করতে পারবো সেটা এখন বলতে পারবো না। কারণ প্রথম দিন সুধীরের মৃতদেহ সাক্ষাৎকার করার জন্য এখানে আনার পর তার মৃতদেহ বৈশিষ্ট্য দেখে আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো সাধারণ মৃত্যু নয়। এই মৃত্যুর পিছনে ভয়ঙ্কর শক্তিশালী কোনো এক অপদেবতার হাত আছে। দেখো, আমি সামান্য তন্ত্রমন্ত্রের অধিকারী আর আমার ক্ষমতাও সামান্য, আর সেই অপদেবতাটিকে এবং তার ক্ষমতাই বা কত সেই সম্বন্ধে আমার এখনো কোনো ধারণা নেই। তবে আগামীকালের সকালের আগেই তোমাদেরকে জানাতে পারবো যে সেই দেবতাটিকে কি করে এখানে এলো আর কেনই বা এখানে মানুষদের এরকম নির্মমভাবে হত্যা করছে। তোমরা শুধু আমার প্রয়োজনে এই উপকরণগুলো এনে দাও। আর একটা জিনিস মনে রাখবে, আজকে সন্ধ্যার পরে গ্রামের কেউ যেন বাড়ির বাইরে না বের হয়, এমনকি প্রকৃতির প্রয়োজনীয় যেন না বের হয়। কারণ আজ রাত্রি দ্বিতীয় প্রহরে আমি পেট সাধনায় বসবো এবং সেই প্রক্রিয়ায় আমি সকল অপদেবতাকে জাগ্রত করব। তবে জানতে পারবো যে এই দেবতাটি কে এবং কি তার উদ্দেশ্য। তোমরা দেরি না করে আমার উপকরণগুলো, এই জিনিসগুলো এনে দাও। সেই মতো মনোহর বাবু তান্ত্রিকের প্রয়োজনীয় উপকরণগুলো শ্মশানে দিয়ে তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে এলেন। সন্ধ্যা হতেই যে যার বাড়ির দরজা বন্ধ করে আতঙ্কিত মনে সকালের জন্য অপেক্ষা করতে লাগলেন। রাত্রি 9টা বাজতেই তান্ত্রিক প্রয়োজনীয় সংগ্রাম নিয়ে হরিজনের যজ্ঞের আয়োজন করতে লাগলো। একটি ছোট মাটির পুতুল তৈরি করে তাতে সিঁদুর টিপ লাগিয়ে গলায় জবার মালা পরিয়ে যজ্ঞ স্থান পাশে রাখলো। সবকিছুই প্রস্তুত সম্পূর্ণ করার পর সে নিজের দেহবন্ধন করে যজ্ঞে বসলো। প্রায় 3 ঘন্টা মন্ত্রচঞ্চল উচ্চারণে পরপর 2টো শোল মাস এবং একটি মরা দ্বারকাক যজ্ঞের আগুনে অহিত দিল। সঙ্গে সঙ্গে আগুন থেকে একটা উৎকট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সেই গন্ধ কেউ ছাপিয়ে গেল অন্য একটি গন্ধ। একটা পচা উৎকট গন্ধের চারপাশে পরিবেশ ভরে গেল। পচা গলার সব দেহ করলে যেমন গন্ধ হয়, অর্থাৎ মরা পুড়ালে যেমন গন্ধটি হয়, তেমনি একটা অচমকা গন্ধ খেয়াল করলেন। ইতিমধ্যে তার চারপাশে এক গাঢ় অন্ধকারের প্রাচীর তৈরি হয়েছে। সেই অন্ধকারের প্রাচীর এতটাই দুর্ভাগ্য যে চোখের দৃষ্টি বারবার সেই অন্ধকারের ধাক্কা খেয়ে ফিরে আসছে। তারপর দেখলো সেই অন্ধকারের প্রাচীরটি ধীরে ধীরে এক বিশাল শরীরের অবয়বে পরিণতি হলো। এই অন্ধকারেও দেখা গেল তার আগুনের মতো গল গল 2টো চোখ বাতাসে ভেসে সেই অশরীরিক তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো।
প্রথমে 2 হাত দিয়ে যজ্ঞের সব উপকরণ ছুঁড়ে ফেলে লণ্ডভণ্ড করে দিল। তারপর ভয়ঙ্কর দৃষ্টিতে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইল। তার ভয়ঙ্কর রূপ দেখে তান্ত্রিক ভয়ে প্রাণ উড়ে গেল। তার সাথে এটাও বুঝতে পারলো এই অশারীরিক ক্ষমতা তার ক্ষমতার সাধ্যের বাইরে। তান্ত্রিক যজ্ঞ ছেড়ে উঠে গ্রামের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু তাকে বেশি দূর দৌড়াতে হলো না। ভয়ে দৌড়াতে দৌড়াতে সে পা মুচকে এক বিশাল বটগাছের নিচে পড়ে গেল। পা মুচকে যাওয়ার যন্ত্রণায় সে মাটিতে পড়ে কতরাতে লাগলো। সেই অবস্থায় তান্ত্রিক দেখতে পেল সে বিবশ অশরীরটি হাওয়ায় বাজতে বাজতে ঠিক তার উপর এসে দাঁড়ালো। আচমকাই সে বিশাল শব্দে হেসে উঠল। সেই হাসি শুনে তান্ত্রিকের বুক কেঁপে উঠল। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে দিল। চোখ বন্ধ করার আগের মুহূর্তে সে দেখলো একটি বিশাল মোটা গাছের ডাল ভেঙে সবগে তার উপরে নেমে পড়ল। পরের দিন সূর্যের আলো ফোটার সাথে সাথে মনোহর বাবু গ্রামে কয়েকজন লোক সঙ্গে সঙ্গে শ্মশানে তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু তাদের বেশি দূর যেতে হলো না। জঙ্গলের রাস্তায় কিছুটা এগিয়ে তারা দেখতে পেল বিশাল একটি গাছের ডালের চাপায় তান্ত্রিকের মৃত্যু অবস্থায় পড়ে আছে। তার মুখ এতটাই ভয়ঙ্কর ভেবে থপড়ানো আছে যে কারো বুক কেঁপে উঠবে। গ্রামবাসীদের তান্ত্রিকের প্রতি অনেকটাই ভরসা ছিল যে তিনি হয়তো এই অশারীরিক উপদ্রব থেকে তাদেরকে রক্ষা করবে। সভ্য ততটাই এই দৃশ্য দেখে তারা হতাশা হলো, আর তার সাথে তাদের মনে আরো বেশি আতঙ্কের ভয় সৃষ্টি হলো। তবে কি অশারীরিক প্রতিদিনই গ্রামের মানুষদের এভাবে হত্যা করবে? এটাই কি তবে গ্রামের মানুষদের পরিণতি? মনোহর বাবু বিকালে গ্রামের সকল পুরুষদের ডেকে এনে এই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য আলোচনা করতে লাগলেন। আলোচনায় ঠিক হলো প্রত্যেক রাতে পালাক্রমে গ্রামে 50 জন যুবক সারা গ্রামের টহল দিয়ে পাহারা দিবে। সেই রাত থেকে গ্রামে পাহারা বন্দোবস্ত করে দিল মনোহর বাবু। রাত 8টার মধ্যে পাহারা দায়িত্বে থাকা সকলের গ্রামের তারা নিজেরা ঠিক করলো একেবারে গ্রামের মধ্যস্থলে 10 জন থেকে পাহারা দিবে, বাকি 40 জন 4 ভাগে বিভক্ত হয়ে গ্রামের চারদিকে ঘুরে পাহারা দিবে। তাদের সকলের হাতে একটি করে মোটা লাঠি এবং একটি করে টর্চ লাইট থাকবে। কেউ কেউ আবার তাদের সাথে চারা, মল্লম, রামদা ইত্যাদি নিয়ে গেল। নিজেরা ঠিক করে নিল যে কেউ কিছু দেখতে পেলে লাঠি ঠেকিয়ে জোরে জোরে বাঁশি বাজিয়ে সবাইকে একত্র করবে। তার জন্য প্রত্যেক দল 2-3টি করে বাঁশি নিয়ে নিল। মোট কথা সেই অশারীরিকের হাত থেকে নিজ গ্রামকে বাঁচানোর জন্য এগুলো বুদ্ধি অবলম্বন করলো। কিন্তু এত সাবধানের পরও সেই অশারীরিক তার নিষ্ঠুর হত্যাকাণ্ড করে গেল। গ্রামেরই একপাশে শীতল বাড়ি, সে একটি ছোটখাটো শীতল চোর। গত কয়েকদিন অজানা অশারীরিক ভয়ে সে রাত্রে চুরি করতে বের হয়নি, কিন্তু চুরি করতে না বেরালে তার পেট চলবে না। আজকে গ্রামের পাহারা বসায় সে সাহস করে চুরি করতে বেরিয়েছিল। বাজারের পাশেই একটি মুদিখানার দোকানে সিট কেটে চুরি করে যখন সে বাড়ি ফিরছিল তখন সে শুনতে পেল সামনের দিক থেকে পাহাড়ের লোকেরা লাঠি সোঁটা নিয়ে এদিকে এগিয়ে আসছে। তাই সে সোজা রাস্তা ছেড়ে জঙ্গলের ঘন পথের রাস্তা ধরল। এই রাস্তাটি জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে আবার গ্রামের রাস্তায় উঠে গিয়েছে। জঙ্গলের রাস্তা ধরে কিছুটা যাবার পর অচমকাই তার গাটা কেমন যেন ছাউমাউ করে উঠল। সে ভয়ে একটু তাড়াতাড়ি পা চালাতে লাগলো। হঠাৎ সে দেখলো তার সামনে আর কোনো রাস্তা নেই। একটি গাঢ় অন্ধকার প্রাচীর তার সামনে আগলে দাঁড়িয়ে আছে।